নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একখানি মন ছোঁয়া গল্প। গল্পের নাম বন্দিনী। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুনতে থাকুন আজকের গল্প বন্দিনী। কড়া নাড়া শব্দ হচ্ছিল কিছুক্ষণ ধরে। বর্দি বাথরুমে ঢুকেছে, মেজদি বাকি রান্নাটা শেষ করছে। রবিবার বলে আজ দু একটা আইটেম ইচ্ছা করেই বেশি রাঁধছে। ছোট বোন বাচ্চু মেজদির যোগান দিচ্ছে, আর এই ঘরে ও ঘরে ঘুরঘুর করছে। স্কুলের সীমানা ডিঙিয়ে সবে কলেজে ঢুকেছে বাচ্চু, যেন একটি রঙিন প্রজাপতি। দাদা ওকে সবচেয়ে বেশি স্নেহ করেন, দিদিদের সবচেয়ে বেশি আদর পায় বাচ্চু। প্রথম যৌবনের লাবণ্য ওর সর্বাঙ্গে মাখা। কেউ ওর দিকে একবার না তাকিয়ে থাকতে পারে না। সবাই ওকে ডেকে ডেকে কথা বলতে চায়। গরবিনীর মাটিতে যেন পা পড়ে না। কড়াটা মিস্ত্রি শব্দে বেজে চলেছে। কে এই লোকটি বেলা 12টার সময় গৃহস্থ বাড়িতে এসে হানা দিয়েছে? পাওনা গন্ডা আদায়ের জন্য এই সময় সবচেয়ে প্রশস্ত সময়। একটু বাদে মিতালি বিরক্ত হয়ে উঠল। মনকে ডেকে বলল, মাচ্চু যা না, দরটা খুলে দেখে আয় না কে এলো। আচ্ছা নাছর বান্দা কড়া নাড়িয়ে। মাচ্চু বলল, জানলা দিয়ে দেখে এসেছি ছোটদি, মধ্যপাড়ার সেই বুড়ো ভদ্রলোক তোর সঙ্গে আলাপ করতে এসেছেন। মিতালি হেসে বলল, আমার সঙ্গে কেন, তোর সঙ্গেও তো আলাপ করতে আসতে পারে। আজকাল ছেলে বুড়ো যে আসে, তোর সঙ্গেই দেখা করতে আসে। মাচ্চু বলল, কেন বাজে কথা বলছিস চোরদি? পাড়ার দু একজন বুড়ো ছাড়া এ বাড়িতে আর কেই বা আসে। মিতালি এবার এসে দৌড় খুলে দিল। 60-এর কাছাকাছি হবে ভবেশবাবুর বয়স। এই বয়সেও ওর অসীম অধ্যাবসায়। দৌড় খুলিয়ে তবে ছাড়লেন। মুখে হাসি ফুটিয়ে মিতালি আগন্তুককে অভ্যর্থনা জানালো, আসুন আসুন। ভবেশবাবু স্মিত মুখে মৃদু অনুযোগে সুরে বললেন, কতক্ষণ ধরে কড়া নাড়ছি, তোমরা কি সব ঘুমিয়ে পড়েছিলে? দুদিকের মুখোমুখি দুখানা ঘর, সামনে একটুখানি স্পেস। দুদিকের দেওয়াল ঘেঁষে দুখানি সোফা পেতে সেখানে বসবার জায়গা করা হয়েছে। দুটি ঘরের সামনে দুটি নকশা আঁকা পর্দা। নীল রঙের আরো একটি পর্দা ঝুলছে দুহাত দূরে দক্ষিণ দিকে। কিছু আদা বাতিল আসবাবপত্র তার আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। মহেশবাবু পশ্চিমমুখী সোফাটার এক ধার ঘেঁষে বসলেন। মিতালিকে ইশারা করে তার পাশে বসতে বললেন। মিতালি কিন্তু বসল না। সে তার সামনে সোফাটায় গিয়ে বসল। পিঠে হাত রাখার একটা মুদ্রাদোষ আছে ভবেশবাবুর। মুখোমুখি বসলে তিনি আর পৃষ্ঠপোষক হতে পারবেন না। ভবেশবাবু একবার পর্দাগুলির দিকেও তাকালেন। বাচ্চুও ততক্ষণে পর্দার আড়ালে লুকিয়েছে। এই মুহূর্তে মিতালি ছাড়া আর কেউ তার চোখের সামনে নেই। তবু ভবেশবাবু যেন ভদ্রতা করেই আর একজন অন্তরালবর্তীর খোঁজ করলেন। তোমার দাদা কোথায়? তার সঙ্গে একটু দরকার ছিল। মিতালি বলল, দাদাকে তো এখন পাবেন না, সকালে বেরিয়েছে। ফিরতে ফিরতে 1:30 হতে পারে, আবার 2-2:30 হতে পারে, কিচ্ছু ঠিক নেই। ভবেশবাবু বললেন, বলো কি, ছুটির দিন বলে এত বড় লম্বা টানা আড্ডা? মিতালি জানে দাদা শুধু আড্ডা দেওয়ার জন্যই ছুটির দিনে এতক্ষণ বাইরে থাকে না। লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি আছে।
ছুটি ছাটায় সেই কাজেই বেরোয়। কি করে ঘরে দুটো টাকা বেশি আসবে, সংসারে একটু স্বাচ্ছন্দ্য বাড়বে, তার জন্য দাদা প্রাণপাত করছে। আজকাল টাকাটা হাতে নিলে ম্যাজিকের মতো সিকি হয়ে যায়। কার না দরকার হয় বেশি টাকার। কিন্তু অত কথা মিতালি ভবেশবাবুকে বলবে কেন? সে বরং হেসে তার কথায় সায় দিয়ে বলল, ঠিক বলেছেন, ছুটির দিনে দাদার আর ঘরে মন টেকে না। ভবেশবাবু বললেন, অসিতেরই বা কি দোষ বলো? ঘরে তো আর বউ নেই। তোমরা দাদার বিয়ে টিয়ে দাও না কেন? তোমাদেরও তো একটা কর্তব্য আছে। আর কবে বিয়ে করবে অসিত? 40 তো পার হয়েই গেল। মিতালি বলল, আপনি জানেন না বুঝি, আজকাল 50-এর পরেও লোকে বিয়ে করে, আর 60-এর পরেও কেউ কেউ প্রেমে পড়বার স্বপ্ন দেখে। ভবেশবাবু হঠাৎ হাত বাড়িয়ে মিতালির দুটি গাল টিপে ধরলেন। দুষ্টু মেয়ে, তুমি কি আমাকে কটাক্ষ করে এই কথা বলছো? তাহলে শোনো, কেউ কেউ শুধু স্বপ্ন দেখে না, প্রেমে পড়ে হাবুডুবুও খায়। মিতালি বলল, ছাড়ুন ছাড়ুন, আপনি আমার গাল টিপে ধরলেন যে? ভবেশবাবু বললেন, নাক টিপে ধরলে যে দুধ বেরোতো। মিতালি বলল, আমি কি অতই কচি খুকি? বসুন, চা নিয়ে আসছি আপনার জন্যে। ভবেশবাবু বললেন, এই অসময়ে আবার চা কেন? চায়ের আবার কি সময় অসময় আছে নাকি? মিতালি ঘরে ঢুকে হিটারে ছোট্ট কেটলিতে 1 কাপ চায়ের জল মেপে বসালো। সঙ্গে সঙ্গে দুই দিদি বাধা দিল, আবার চা করছিস কেন এই ভর দুপুরে? মিতালি বলল, কি করব দিদি, ভদ্রলোক যে 1 কাপ চায়ের আশাতেই এসেছেন। মেজদি গীতালি বলল, যে যা যায় তাকে কি সবসময় তা দেওয়া যায়? মিতালি বলল, সবসময় দেওয়া যায় না, কোনো কোনো সময় ছিটে ফোঁটা দিলেও তো দিতে হয়। এর আগে তোরাও দিতিস, এখন না হয় আমি মাঝে মাঝে 1-8 কাপ চা দিই। দুই দিদি মুখ হাঁড়ি করে রইল। মিতালি চায়ের কাপ হাতে ফের এসে বসল বাইরে সেই একফালি জায়গায়। ভবেশবাবু বললেন, এ কি 1 কাপ কেন? মিতালি গম্ভীরভাবে বলল, আপনি কি একসঙ্গে 1 কাপের বেশি চা খান? তা কেন? আমি আর একজনকে সঙ্গে নিয়ে খেতে ভালোবাসি। মিতালি একটু রূঢ়ভাবে বলল, আমি যখন তখন চা খাই নে, আপনি এখনকার মতো নিঃসঙ্গভাবেই না হয় খান। তথাস্তু বলে ভবেশবাবু চায়ের কাপে চুমুক দিলেন। মিতালি ভাবল, আশ্চর্য ভদ্রলোকের ধৈর্য আর সহিষ্ণুতা, যেন কিছুই গায়ে মাখেন না, নাকি কিছুই ওর মনে লাগে না। এই মুহূর্তে ওর চোখে মোহ আর আসক্তি ফুটে ওঠে, আবার পরের মুহূর্তে ওর ভাবভঙ্গি দেখে মনে হয় সত্যি মিতালি যেন ওর কাছে কচি খুকি ছাড়া আর কিছু নয়। মিতালি এবার একটু নরম সুরে বলল, কেমন হয়েছে চা? ভবেশবাবু বললেন, অপূর্ব অপূর্ব। মিতালি হেসে বলল, আহা, দাদার বিয়ের কথা বলছিলেন না, দিন না একটি মেয়েটে দেখে। ভবেশবাবু বললেন, ও যদি একটু হ্যাঁ বলে তাহলে তো দেখতেই পারি। এত বড় শহরে মেয়ের অভাব আছে নাকি? শহরের বাইরেও কত শত শত ছড়িয়ে আছে। মিতালি কুপিতা হবার ভঙ্গি করে বলল, একজন মেয়ের সামনে আপনি এইভাবে কথা বলছেন? আপনি মোটেই ভদ্রলোক নন। ভবেশবাবুকে তেমন অপ্রস্তুত হতে দেখা গেল না। তিনি একটু নাটকীয় ভঙ্গিতে বললেন, ওই সুভদ্রে, আমি যা বলবার তোমাকে বাদ দিয়েই বলেছি। মিতালি অভিমানিনীর মতো বলল, কেন, আমি কি মেয়ে নই? ভবেশবাবু বললেন, তুমি নারী রত্ন, তোমার সঙ্গে কার তুলনা? রাস্তার মোড়ে কি বাস স্টপে অসিতের সঙ্গে যখনই দেখা হয় আমি সুযোগ পেলেই বিয়ের কথা বলি। করছো কি অসিত?
হয় নিজে দুম করে একটা বিয়ে করে ফেলো, আর না হয় বোনেদের এক একটি করে বিয়ে দিয়ে দাও। দাদা কি বলে? কি আবার বলবে, সে চুপ করে থাকে, কখনো বা মৃদু আপত্তি জানায়। ব্যাপারটা কি অতই সোজা? সোজা নয়, আবার হচ্ছেও তো। আসলে এই নিয়ে লেগে থাকাটা দরকার, চেষ্টা চরিত্র করা দরকার। তোমরা কেউ তেমন উদ্যোগী নও। মিতালি বলল, আপনি আমাদের হয়ে একটু উদ্যোগী হয়ে দেখুন না। আপনার সার্কেল তো কত বড়, অভিজ্ঞতা কত বেশি, কিন্তু আপনার মুখেই সব। বাড়ি থেকে বেরিয়েই রাস্তায় নামবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের কথা সব ভুলে যান। ভবেশবাবু বললেন, মোটেই তা নয়, তোমাদের কথা আমার খুবই মনে থাকে। এক এক সময় ভাবি এক মুঠো প্রজাপতি এনে তোমাদের বাড়িতে ছড়িয়ে দিই। মিতালি হেসে বলল, অমন কাজ করবেন না। এ বাড়ির আবহাওয়ায় হয় আপনার প্রজাপতিগুলি শুকিয়ে মরে যাবে, আর না হয় দেখতে দেখতে চামচিকে হয়ে উঠবে। মিতালি হাসলো বটে, কিন্তু গলায় তেমন কৌতুক ফুটে উঠল না, বরং একটু বিষাদের ছোঁয়াই যেন লেগে রইল। এক বৃদ্ধ ভদ্রলোকের কাছ থেকে এটুকু গোপন করতে পারলেই যেন ভালো হতো। ভবেশবাবু খুব ধীরে ধীরে চা খান, যেন একটু একটু করে চেখে চেখে অমৃত পান করেন। চায়ের কাপ শেষ না করে তিনি হাত থেকে কাপটিকে নামিয়ে রেখে বলেন, অবশ্য অসিতের মতো ছেলে হয় না। আমি কত ফ্যামিলিতে দেখেছি, বাপ মা ভাই বোন বাড়ির আর কারোর দিকে ভ্রুক্ষেপ না করে একমাত্র উপার্জনক্ষম ছেলেটি বিয়ে করে সরে পড়ল। অসিত তেমন ছেলে নয়। অসিত সব সময় তোমাদের কথা ভাবে, তোমাদের 4টি বোনের সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া যেন ওর আর কোনো চিন্তা নেই। দাদার প্রশংসায় প্রসন্ন হয়ে উঠল মিতালি, হেসে বলল, সে কথা ঠিকই বলেছেন, দাদা আমাদের খুব ভালোবাসে। আমরা দাদার জন্যই বাবা মার অভাব বোধ করতে পারি না। দাদা বলে কি জানেন, বলে তোদের লেখাপড়া শিখিয়েছি, স্কুলে দুজনের চাকরিও হয়েছে, এবার তোরা যে যার খুশি মতো চলবি, আমার দায়িত্ব শেষ। ভবেশবাবু মাথা নাড়লেন, তাই কি হয়? দাদাও তার দায়িত্ব ছাড়তে পারে না, বোনেরাও কেউ কারোর খুশি মতো চলতে পারে না, সব এক সূত্রে গাঁথা। মিতালি হেসে বলল, এক সূত্রে গাঁথা হতে পারি, কিন্তু এক জাতের ফুল নই। আপনি সেই ভাবুন না কেন। শুনুন, আপনি আমাকে একটা চাকরি দিন না। চাকরি? আমি ভাবছিলাম তুমি পাত্রের কথা বলবে। মিতালি বলল, পাত্রের কথা আপনাকে কেন বলতে যাব? আপনার কি গডকালি সার্টিফিকেট আছে না লাইসেন্স আছে? ওসব নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি আমাকে একটা চাকরি ঠিক করে দিন, আপনাকে পেট ভরে খাইয়ে দেব। ভবেশবাবু বললেন, এই তো মুশকিলে ফেললে, হাজার হাজার ছেলে মেয়ে চাকরি খুঁজছে। মিতালি একটু অসহিষ্ণু হয়ে বলল, হাজার হাজার কেন, লাখ লাখ। কিন্তু আমি তো আপনার কাছে স্ট্যাটিস্টিক্স শুনতে চাইনি। আপনি আমার জন্য কিছু করতে পারেন তো বলুন। দিদিরা বেশ আছে, দুজন দুটি স্কুলের টিচারই জুটিয়ে নিয়েছে, কিন্তু আমি 3 বছর ধরে বিএ পাশ করে বসে আছি। কচিত কখনো দুটো একটা টিউশনি জোটে, প্রায়ই বাজে, টাকা আদায় হয় না। ভবেশবাবু বললেন, নাই মামার চেয়ে কানা মামা। এখন তোমার কটি কানা মামা আছে? একটিও না। টিউশনি সন্ধানে আছে আপনার? ভবেশবাবু বললেন, না, কানা মামা নয়, তবে একটি খোঁড়া খুঁড়োর সন্ধান আমি তোমাকে দিতে পারি, যদি রাজি থাকো। হাতে হাতে নিয়োগপত্র। চাকরি টাকরি দেবেন আপনি? মিতালি যেন তার শ্রুতি শক্তিকে বিশ্বাস করতে পারছে না। ভবেশবাবু আস্তে আস্তে বললেন, চাকরি ঠিক নয়, এ পাড়ায় একটা পুরনো পাবলিক লাইব্রেরি আছে, জানো তো? জানি জানি, এই তো রাস্তার মোড়ে,
চায়ের দোকানটার পাশে প্রাগ ঐতিহাসিক আমলের একটা বইয়ের গুদাম, ওটাকে আপনি লাইব্রেরি বলেন? আমার বড়দিদি একসময় মেম্বার ছিল, ভালো বই টই পাওয়া যায় না বলে অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। এখন শুনেছি ওখানে ইঁদুর আর চামচিকে রাজত্ব, লোকজন যায় না। ভবেশবাবু বললেন, তুমি হালের খবর রাখো না, এখন আবার লোকজন যাতায়াত শুরু করেছে। আমার এক বন্ধু, একসঙ্গে কলেজে পড়তাম, সে হয়েছে ওই লাইব্রেরির সেক্রেটারি। বুড়ো বয়সে কোমর বেঁধে লেগেছে ওটাকে দ্বিতীয় ন্যাশনাল লাইব্রেরি করবে। সে একটি মেয়ের খোঁজ করছিল ওই নালন্দা গ্রন্থশালার জন্যে। মিতালি বলল, আমাকে তার পছন্দ হবে? নিশ্চয়ই, তোমার মতো সুদর্শনা বাঘপটীয় শিখে পেলে তো সে বলতেই যাবে। বাঘপটীয়সী না আরো কিছু? আপনি সামনে থাকলেই আমার মুখ ফোটে, আর কারোর সঙ্গে আমি কথাই বলতে পারি না, বলিও নে। কি করতে হবে সেখানে? ভবেশবাবু বললেন, বিশেষ কিছুই না, সন্ধেবেলায় সেজে গুজে তোমাকে গিয়ে চেয়ারে বসতে হবে। যারা বই নিতে আসবে, বই দিতে আসবে, গড়ে তারা বোধ হয় দিনে 5-7 জনের বেশি হবে না। মিষ্টি গলায় তুমি তাদের অভ্যর্থনা করবে, আসুন বসুন। বসতে বলবে, কিন্তু বসার জায়গা বোধহয় দিতে পারবে না, তার দরকারও নেই। যারা আসবে তারা দাঁড়াতে পারলেই ধন্য হয়ে যাবে। মিতালি হেসে বলল, ধন্য হবে না আরো কিছু? সবাই কি আপনার মতো নাকি? কত দেবেন আপনার বন্ধু? ভবেশবাবু বললেন, টাকা 25 দেবে। সকালবেলা একটি ছেলে কাজ করে, সেও ওই টাকাই পায়। মিতালি বলল, মাত্র 25? আমি তো টিউশনি করেও ওর চেয়ে বেশি টাকা পাই, এখন কিছু নেই বলে তাই। ভবেশবাবু বললেন, আমিও তাই বলি, কিছু যখন হাতে নেই, যা পাচ্ছ তাই হাত পেতে নাও। বলা যায় না, হাতের গুণে ধুলোমুটি সোনামুটি হয়ে যেতে পারে। তাছাড়া তোমরা গিয়ে লক্ষ্মীর আসন পাতলে আমার মতো বুড়োরাই তো শুধু সেখানে যাবে না, যুবগণের আনাগোনাও বাড়বে। বলা যায় না, যদি তাদের মধ্যে কাউকে। মিতালি বাধা দিয়ে বলল, থাক থাক, আপনাকে আর জড়ি জড়ি বাজে কথা বলতে হবে না। আপনার লাইব্রেরি যেন এক কল্পতরুর অফিস, সেখানে গরু হারালে গরু পাওয়া যায়। ভবেশবাবু বললেন, বাকি অনুক্ত অংশটুকু আমি বলে দিই, এবং বর খুঁজলে বর। স্মিত মুখে উঠে দাঁড়ালেন ভবেশবাবু, তাহলে আমার আবেদন মঞ্জুর? মিতালি হেসে বলল, আবেদন তো আমি করব, মঞ্জুর করবেন আপনারা। ভবেশবাবু বললেন, এক্ষেত্রে উল্টো রথ, এও শ্রীক্ষেত্র, তাহলে রাজি তো? মিতালি বলল, সঙ্গে সঙ্গে কি কথা দেওয়া যায় নাকি? দিদিদের মতামত নিতে হবে তো, দাদারও মত থাকা চাই। আপনাকে খবর দেব, আমি তো চিনি আপনার বাড়ি, আপনার আসতে হবে না, আমিই যাব। ভবেশবাবু বিদায় নিলেন। দিদিদের কিছুই বলতে হলো না, পর্দার আড়ালে থেকে তারা সবকিছুই শুনেছে। ভবেশবাবু চলে যেতেই তারা সামনে এসে দাঁড়ালো। বর্দি বলল, কি এতক্ষণ বকবক করছিলি বুড়ো ভদ্রলোকের সঙ্গে? উনিও যেমন, সময় নেই অসময় নেই, এসে গল্প জুড়ে দিলেই হলো। মিতালি বলল, আজ উনি শুধু গল্প জুড়তেই আসেননি দিদি, একটা কাজের খোঁজ নিয়ে এসেছিলেন। মেজদি অসহিষ্ণুভাবে বলে উঠল, শুনেছি শুনেছি, ও আবার একটা কাজ নাকি? ওই রকম একটা বাজে জায়গা, চায়ের দোকানে সকাল থেকে রাত দুপুর পর্যন্ত গুলতানি চলে, তাও তো দেবে 25 টাকা। 25 টাকায় তো তোর টয়লেটের খরচই হবে না। মিতালি জবাব দিল না। টয়লেটের খরচ 25 টাকা তো ভালো, মাথা প্রতি এই বাজারে তাদের সংসারে 5 টাকা পড়ে কিনা সন্দেহ। আগে ভবেশবাবু ওদের সঙ্গে বেশি গল্প টল্প করতেন, ওরাই চাটা করে দিত, কিন্তু আস্তে আস্তে দেখা গেল মিতালির ওপর তার পক্ষপাত বাড়তে শুরু করেছে। যদি বেড়েই থাকে,
দোষটা তো আর মিতালির নয়। কিন্তু এখন ভবেশবাবুর ওপর ওদের আর সেই দাক্ষিণ্য নেই, বরং তিনি এলে ওরা বিরক্ত হয়। ওদের অপ্রসন্নতার যেন আর সীমা থাকে না। তবু তো ভদ্রলোক বুড়ো। দাদা এলো বেলা প্রায় 1:30টার সময়। 4 বোনই তার জন্য অপেক্ষা করছিল। কেউ আগে খায়নি, বাচ্চু পর্যন্ত একসঙ্গে খাবে বলে বসে রয়েছে। দাদার বিবেচনা আছে। এই গরমের দিনেও 5 মিনিটের মধ্যে স্নান সেরে নিল। তারপর একসঙ্গে গোল হয়ে খেতে বসলো বোনেদের নিয়ে। কেউ কাউকে পরিবেশন করবে না, সবাই যে যার নিয়ে তুলে খাবে। দাদা ছুটির দিনের জন্য এই নিয়ম চালু করেছে বাড়িতে। যে রবিবার সকালে দাদা বেরোয় না, সেদিন সে নিজেই রাঁধতে বসে। রান্নায় পাকা হাত দাদার, সব সে চটপট করতে পারে। খেতে খেতে দাদা শুনল সব কথা। রসিয়ে রসিয়ে দিদিরা বিস্তারিত করলো ভবেশবাবুর প্রস্তাবকে। দাদা হেসে মিতালিকে বলল, খেয়ে পেয়েছিস? তার চেয়ে তুই আমার কাছ থেকে আরো 25 টাকা করে বেশি হাত খরচ নিস মিতু। ভালো অফার টফার আসুক তখন কাজ করিস। লেখাপড়া শিখেছিস, আমি কি তোদের বসিয়ে রাখবো নাকি? মিতালির মনে পড়ল ঠিক এমনি করে আর একটি ছেলের প্রস্তাব দাদা প্রত্যাখ্যান করেছিল। তার চাকরি জোরালো ছিল না, জাতটাও ছিল নিচুর দিকে, কিন্তু অনেকদিন সে আশায় আশায় ঘুরেছিল। খাওয়া শেষ হলো, কিন্তু দুপুরে একটু ঘুমবার জো নেই। ছুটির দিনে দাদা বোনেদের নিয়ে তাস খেলে। আজও তাসের আসরে মিতালির ডাক পড়ল, কিন্তু মিতালি শরীর ভালো না থাকার অজুহাতে আজ আর খেলতে গেল না। দাদার বিবেচনা আছে, সে আর জবরদস্তি করে না। সইয়ে সইয়ে বোনেদের নিজের উপদেশ মানিয়ে নেয়। মিতালির বদলে বাচ্চুকে ডেকে নিল খেলার আসরে। সলিল আর আসে না। শুধু সে কেন, কেউ আর আসে না তাদের বিরক্ত করতে। কেউ আর বসে না, কেউ আর আসে না কোনো প্রত্যাশা নিয়ে। সবাই জেনেছে মিতালিটা এক দুর্ভেদ্য দুর্গে বাস করে। সেই দুর্গ স্নেহ ভালোবাসার কৃতজ্ঞতার, পরস্পরের প্রতি সুনিবিড় আনুগত্যের। সেখানে ফাটল ধরাবে বাইরের আর কারো সাধ্য নেই। দাদা তাদের জন্য যে স্বার্থতা করেছে তার তুলনা আছে নাকি? বাবা মা মারা যাওয়ার পর সে একাধারে জনক জননী, শাসক ও সখা। দিদির সম্বন্ধ এর আগে মাঝে মাঝে 2-1টা এসেছে, কিন্তু দাদার পছন্দ হয়নি বলে সঙ্গে সঙ্গে সেগুলি বাতিল করা হয়েছে। দিদিদের তখন নজর ছিল উঁচু, এখন আর তা নেই। কিন্তু এখন আর কোনো সম্বন্ধ ওদের আসে না। মিতালি জানে তার আর বাচ্চুর বেলাতেও ওই একই অবস্থা হবে, একই ইতিহাসের পুনরাবৃত্তি। কিছুই আর ঘটবে না, কোনো অঘটনও নয়। জীবনটা একটানা ঘটনাহীনতার ভিতর দিয়ে কেটে যাবে। ইচ্ছা করলে সে কি আর দুর্গ থেকে বেরিয়ে পড়তে পারে না? কতজনেই তো বেরোয়, কত মেয়ে কত দুঃসাহসিক কাজ করে বসে। এক পারিবারিক বন্ধন ছিন্ন করে আর এক নতুন পরিবার গড়ে তোলে। কিন্তু মিতালি কি তা পারবে? তার দিদিরা পারেনি, তাকেও পারতে বোধহয় হবে না। অন্যের দোষ দিলে কি হবে, সে নিজেই পেরে উঠবে না। মিতালি এমন এক পাখি যার ওড়ার ইচ্ছা আছে, কিন্তু ডানার জোর নেই। তাছাড়া অজানাকে বড় ভয়। বিকেলবেলায় দিদিদের ডাকাডাকিতে ঘুম ভাঙল। দাদা এসে সামনে দাঁড়িয়েছে। তাস তো খেললি নে, কিন্তু সিনেমায় যাবি তো? আমরা সবাই যাচ্ছি সন্ধ্যার শোতে। মিতালি বলল, যাব। মনে মনে ভাবল, না গিয়েই বা করব কি? বন্দিনী এক পাখি মিতালি। তার ওড়বার স্বপ্ন আছে, কিন্তু সাহস নেই। আত্মরক্ষার স্বার্থে যে দুর্গ মিতালিরা 4 বোন এবং তার দাদা বানিয়েছিল, তা একসময় দুর্ভেদ্য হয়ে উঠল। তা ভেঙে তারাই আর বেরোতে পারে না, উঠতে পারে না
খোলা আকাশে, সে সাহস তাদের নেই। বড় দুঃখ হলো মিতালির জন্য। কেমন লাগলো আজকের গল্প বন্দিনী? আপনারা যারা শুনছেন পুরো গল্প, আমার সাথে মতামত বিনিময় করুন। বন্দিনী এক পাখি মিতালি। তার ওড়বার স্বপ্ন আছে, কিন্তু সাহস নেই। আত্মরক্ষার স্বার্থে যে দুর্গ মিতালিরা 4 বোন এবং তার দাদা বানিয়েছিল, তা একসময় দুর্ভেদ্য হয়ে উঠল। তা ভেঙে তারাই আর বেরোতে পারে না, উঠতে পারে না খোলা আকাশে, সে সাহস তাদের নেই। বড় দুঃখ হলো মিতালির জন্য। কেমন লাগলো আজকের গল্প বন্দিনী? আপনারা যারা শুনছেন পুরো গল্প, আমার সাথে মতামত বিনিময় করুন। আপনাদের মতামত পেতে আমার অত্যন্ত ভালো লাগে। আমার পড়ার উৎসাহ আরও বেড়ে যায়। ধন্যবাদ। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম।